রাত তখন গভীর। মিথি বারান্দায় মাথা এলিয়ে বসে আছে, ভাবনায় তার কত কিছু। কিছুক্ষণ আগেই কথা হয়েছে নাজিমের সাথে। হতাশা প্রকাশ করা আর সান্ত্বনা দেওয়া ছাড়া তার হাতে কিছুই নেই। তবে মৃতিকে আশ্বস্ত করেছে সে অনিলের ব্যাপারে উপযুক্ত খোঁজ খবর সে নেবে। এই বিষয়ে গোপনে সকল তথ্য সে জোগাড় করবে। যদি সত্যিই মোহনাকে মার্ডার করা হয়, তবে তাকে কঠিন শাস্তি পেতেই হবে। নাজিমের সাথে কথা বলা শেষ করে কিছুক্ষণ পার হতেই আবারও একটা কল আসে মিথির ফোনে। তাদের প্রতিবেশী এক মেয়ের ফোন। ফোনটা রিসিভ করতে যা শোনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। ভয়ে আতঙ্ক ভরা কণ্ঠে মেয়েটা বলে ওঠে। কিন্তু সকলে মিলে ডাকাডাকি করতেছে কেন, তাও এত রাতে? মিথির সরল উত্তর। মিথি থমকে গেল কথাটা শুনে। আগুন? তাদের বাড়িতে আগুন লাগবে কে? আজ যদি তারা বাড়ি ফিরে যেত তখন তো তারা ওই বাড়িতেই থাকতো। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে এলো মিথির। আর কোনো কিছু না ভেবেই জোর কণ্ঠে মেহুলকে ডাকতে ডাকতে বের হয়ে পড়ে সেই রুম থেকে। ইতিমধ্যে তার ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। ঘটনা শোনা মাত্র মিঠি ও মেহুলের পেছনে যাওয়ার জন্য উদ্যত হয়ে মাথা ঘুরে ওঠে ফারিহার। সারাদিনের ধকলে প্রেশার লো হয়ে গেছে তার। তার উপর আচমকা ঘুম থেকে ভয়ে দৌড়ে আসাতে গিয়ে শরীরটা আরও খারাপ লাগছে। রায়হান সাহেব তাকে ধরে রুমে নিয়ে আসেন। আগুনের শিখা দাউ দাউ করে ফুলকে ছড়াচ্ছে। পুরো বাড়িটা লেলিহান শিখায় পুড়ে ছারখার। কত শত স্মৃতি ছিল তাদের এই বাড়িতে। বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন, তার জিনিসগুলো, মোহনার শেষ চিহ্ন, কিছুই ধরে রাখতে পারল না তারা। ধোঁয়ায় রীতিমতো কাশি করতে করতে বেসামাল দশা মেহুলের। একদিনের মাঝে এত এত হারানোর ব্যথা বুকে নিয়ে আচমকাই তিনি ঢলে পড়েন মাটির বুকে। মিথি ডাকলো অনেক, কিন্তু তিনি আর সাড়া দিলেন না। মিথিকে একেবারে অনাথ করে দিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। রায়হান সাহেব যতক্ষণ এসে পৌঁছান ততক্ষণে মেহুলের লাশ আঁকড়ে কান্নার রোল পড়েছে মিথির। হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। এত এত ঘটনার মাঝে মিথির ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছিল এই কাজ ইচ্ছাকৃত কারুর করা। আর এই মুহূর্তে তাদের একমাত্র শত্রু অনিল। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারছে না তার বিরুদ্ধে। একের পর এক পুরো পরিবারকে ধ্বংস করে দিল সে। অথচ তার কিছুই করার নেই। অসহায় চোখে মিথি একবার তাকালো তাদের বাড়ির ধ্বংসাবশেষ দিকে, আবার একবার তাকালো করে থাকা মেহুলের লাশের দিকে। বিগত এক সপ্তাহ ধরে মিথির সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে নাজিম যোগাযোগ করে রায়হান সাহেবের সাথে। মিথির ব্যাপারে জানতে চাইলে প্রথমে তিনি খানিকটা অবাক হন, কিন্তু পরক্ষণই একের পর এক ঘটনা সবটুকু খুলে পড়েন। নাজিম আর অপেক্ষা করে না। মিথি যে এখন ঠিক কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা আজ করতে পারছে সে। আর সে বেশিক্ষণ সেফ না ওখানে। তাদেরকে মারার উদ্দেশ্যে নিয়েই কেউ বাড়িতে আগুন ধরিয়েছিল। এতক্ষণে সে নিশ্চয়ই জেনে গেছে মিথি বেঁচে আছে এখনো। অর্থাৎ সে আবারও চেষ্টা করবে মিথিকে মেরে ফেলতে। তার আগেই মিথিকে সেফ জায়গায় নিয়ে যেতে হবে তাকে, যেন তার নাগাল না পায় ওই অনিল নামের লোকটা। সেদিনের ঘটনায় একেবারে ভেঙে পড়া মিথি সারাক্ষণ পড়ে থাকে রুমের মধ্যে। ফারিহা জোর করে কয়েকটা লোকমা মুখে তুলে দেন তার, নয়তো সেটুকুতেও আগ্রহ নেই তার। রায়হান সাহেবও ফারিহার মুখোমুখি বসে আছে নাজিম। নাজিম দেরি না করে তাদেরকে জানায় মিথি আর তার সম্পর্কের কথা। এছাড়া তার মনে চলতে থাকা সন্দেহের কথাও জানায়। মিথি যে এখানে একটুও সেফ না এটুকু বুঝতে পারেন রায়হান সাহেব। এজন্য নাজিমের কথা একেবারেই ফেলে দিতে পারেন না। মিথির বর্তমান অভিভাবক হিসেবে সেদিনই মিথিকে বিয়ে করতে চায় নাজিম। যেহেতু নাজিমকে আগে থেকেই চিনতেন রায়হান সাহেব, তাই তাকে নিয়ে আর তার মনে কোনো সংশয় না থাকলেও মিথির সিদ্ধান্ত নিয়েছিল তার যথেষ্ট সন্দিহান। অবশেষে সেদিন রাতের মধ্যেই ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন করে পরদিন ভোর আগে আগেই মিথিকে নিজের সাথে করে নিয়ে যায় নাজিম। এরপরের সময়গুলো বড্ড দ্রুত কেটে গেল। নাজিম খুব দ্রুত কাগজপত্র রেডি করে মিথিকে নিয়ে পাড়ি জমায় আমেরিকায়। পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করেছিল সে। অ্যাপ্রুভাল পেয়ে যেত যত সম্ভব দ্রুত সম্ভব দেশ ছাড়ে তারা। সমাজের সামনে একজন ব্যবসায়ী হিসেবে খ্যাত অনিলের ফ্যাক্টরির পেছনে চলে নানান অবৈধ কাজ, যার মধ্যে অন্যতম ড্রাগ ব্যবসা। এগুলোকে বর্ডার এলাকা দিয়ে অন্য দেশে পাচার করে কালো টাকা রোজগার করে লাখ লাখ টাকার। তাছাড়া বেশ কিছুদিন যাবৎ নারী পাচারের একটা দলের সাথেও যুক্ত হয়েছে। এই বিষয়টাতে পুরোপুরি অন্তর্নিহিত না হলেও অনিলের সহযোগিতায় তারা এই পাচার কাজ করে, যার বদৌলতে পায় 2 হাত ভর্তি টাকা। এছাড়া অনিলের ছিল নারীর প্রতি আলাদা এক চাহিদা।
প্রথম প্রথম এসব নিয়ে বেশ অশান্তি লেগে থাকতো মোহনার সাথে তার। এক পর্যায়ে সে হাতও ওঠায় মোহনার গায়ে। এরপর থেকেই ক্রমে এই মারধর তার অভ্যাসে পরিণত হয়। মোহনা প্রথমে প্রতিবাদ করেও পরবর্তীতে বেঁচে থাকার তাগিদে চুপ করে যায়। থেকেও না থাকার মতো পড়ে থাকে বাড়ির এক কোণে। কিন্তু আচমকা একদিন অনিল ফোন করে কারোর সাথে কথা বলছিল। টেনশনে তার খেয়াল ছিল না যে দরজা লক করেনি সে। অতঃপর ছাতে রোমে ঢুকতেই মোহনা শুনে ফেলে অনিলের সব কথা। বর্ডারে কিছু অফিসার চেঞ্জ হয়েছে, যার ফলে আগের মতো সহজে তার পাচারের কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ড্রাগের লরি পাচার করতেই অনেক কাঠখড় পোহাতে হয়েছে, কিন্তু মেয়েগুলোকে কোনোভাবেই পাচার করা সম্ভব হচ্ছে না। এসব শুনেই হাতে থাকা কড়িমাটির চায়ের কাপটা শব্দ করে পড়ে যায় নিচে। গরম চা ছড়িয়ে পড়ে মেঝেতে। খানিকটা ছিটকে এসে পড়ে মোহনার পায়ে। ব্যথায় আহ শব্দ উচ্চারণ করে 2 কদম পিছিয়ে যায় সে। অনিল হিতাহিত জ্ঞান শূন্য। তার গোপন সব পরিকল্পনা জেনে গেছে মোহনা। একে তো মেয়েগুলোকে পাচার করে যাচ্ছে না, তার উপর মোহনার সব জেনে যাওয়া সে যেন ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ধ্বংস দেখতে পায় মোহনার চোখে। রাগে আক্রোশে ছুটে গিয়ে চুলের মুঠি চেপে ধরে, নানান ধরনের গালিগালাজ করতে করতে তাকে ছুঁড়ে মারে বিছানায়। অতঃপর খাটের একপাশে পড়ে থাকা বেল্ট দিয়ে পেঁচিয়ে ধরে মোহনার গলা। অনিল উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মোহনাকে মারতে চায়নি, শুধু চেয়েছিল ভয় দেখিয়ে রাখতে। কিন্তু রাগের বশে পাগল প্রায় হয়ে একসময় যখন মোহনার ছটফট করা দেহটা শান্ত হয়ে গেল, হুঁশ ফিরল তার। তাকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল কয়েক পা। দুশ্চিন্তা তার চোখে মুখে স্পষ্ট। অতঃপর অনেক ভেবে চিনতে রাত গভীর হতেই দড়ি দিয়ে গলা পেঁচিয়ে লাশটা ঝুলিয়ে দেয় পাখার সাথে। এরপর ঘরের লণ্ডভণ্ড হওয়া সবকিছু নিজের হাতে গুছিয়ে চলে যায় পাশের গেস্ট রুমে। এই স্বীকারোক্তি অনিলের নিজের। নাজিমের জড়ো করা ইনফরমেশন আর পুলিশ ফোর্সের দীর্ঘ 6 মাসের অনুসন্ধানে অবশেষে মোহনার মৃত্যুর 1.5 বছর পর গ্রেফতার করা হয় অনিলকে। অতঃপর পুলিশের জেরায় সবটা স্বীকার করতে বাধ্য হয় সে। এরপর থেকে আর কখনো দেশে ফেরেনি মিথি। কিসের টানে ফিরবে সে? ওই দেশে যে তার আপন বলতে আর কেউ নেই। সব আপনজনদের হারিয়ে শূন্য হাতে দেশ ছেড়েছিল সে। মিথি আর নাজিমের 2 সন্তান। বড় মেয়ে মোহ দেখতে অবিকল যেন মোহনা, তাই তার নামের সাথে মিল করে মোহ রেখেছে তার নাম। আর ছোট ছেলে প্রত্যুষ। প্রত্যুষ সবেমাত্র 2 বছর বয়সের, আর মোহ 5 বছরের। প্রত্যুষকে ঘুম পাড়াতে গিয়ে ভাবনায় বিভোর মিথি কখন যে নিজেও ঘুমিয়ে পড়েছিল তার ইয়াত্তা নেই। নাজিম সবেমাত্র বাড়ি ফিরে সারা ঘরে কোথাও মিথিকে না পেয়ে উকি দেয় বাচ্চাদের ঘরে। অতঃপর কাঙ্ক্ষিত মানুষটাকে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। আলতো করে প্রত্যুষকে সারিয়ে কোলে তুলে নেয় মিথিকে। অতঃপর নিজেদের রুমে এসে বেডে শুইয়ে দিতেই ঘুম ভেঙে যায় মিথির। হালকা হেসে নাজিমের গলা জড়িয়ে ধরে সে। নাজিমও প্রতি উত্তরে হালকা হাসি উপহার দিয়ে নিজের নাকটা এগিয়ে হালকা করে ঘষা দেয় মিথির নাকে। সুরসুরি লাগতেই নাজিমকে ছেড়ে দেয় মিথি। নাজিমের মুখের হাসি চওড়া হয় আরো। মিথিকে ছেড়ে সে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। যাওয়ার আগে উচ্চস্বরে বলে যায়, গেট আপ মিথি, ব্যাগ প্যাক করো, আমাদের একটা কাজের জন্য বেরোতে হবে। 1 সপ্তাহের ট্যুর। সেভাবে প্যাকিং করো সববার, আমি এসে হেল্প করব তোমাকে। হ্যারিয়া। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? সেটা সারপ্রাইজ। প্রতিবার তোমাদের পছন্দের জায়গায় যাওয়া হয়, এবার জায়গা আমি সিলেক্ট করেছি। আর ঠান্ডা কাপড় নেওয়ার দরকার নেই, ঠান্ডার দেশ না ওটা। মিথি ভ্রু কুচকে তাকিয়ে থাকে নাজিমের যাওয়ার পানে। বিরক্ত হয় তার সাসপেন্স ক্রিয়েট করা কথা বলে। অতঃপর ইন্ডিয়ার যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে লেগে পড়ে ব্যাগ প্যাক করতে। রাত 2টার ফ্লাইট তাদের। সমস্ত ব্যাগ গাড়িতে উঠিয়ে তারা একসাথে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিথি কিংবা বাচ্চারা এখনো কেউ জানে না তারা কোথায় যাচ্ছে, শুধু জানে একটা সারপ্রাইজ ট্যুরে যাচ্ছে তারা। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করে অবশেষে ফ্লাইট ল্যান্ড করলো। বিজনেস ক্লাসে জার্নি করায় তাদের তেমন একটা অসুবিধা হয়নি। পুরোটা সময় বেশ আরামে ঘুমিয়েই কাটিয়েছে তারা। মিথি এখনো জানে না তারা কোথায় যাচ্ছে। অবশেষে ফ্লাইট ল্যান্ড করার সময় জানালার বাইরে তাকাতেই কেমন যেন চেনা চেনা লাগে সবকিছু। যেন অনেক চেনা জায়গা এগুলো। কোনো বিশেষ একটা টান এখানের সাথে, কেমন একটা আপন আপন অনুভূতি। ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে আসতেই মিথি তবদা খেয়ে যায়। তারা দিল্লিতে, ভাবতেই চোখ ছলছল করে ওঠে তার। পাশ ফিরে একবার তাকায় নাজিমের দিকে, যার দৃষ্টি অন্তর্নিহিত তারই দিকে। আচমকা খুশিতে নাজিমকে জড়িয়ে ধরে মিথি। নাজিমের ডান হাতে আঁকড়ে ধরা মোহর হাত, তাই সে বাম হাতে জড়িয়ে ধরে মিথির কোমর।
অতঃপর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে ধিমি কণ্ঠে বলে ওঠে, 2 বাচ্চার বাবা হয়ে গেলাম বউকে আদর করে। বউদের এইটুকু চোখের ভাষা বুঝবো না? তাহলে কি আর প্রেমিক পুরুষ হলাম? নিধি কিছু বলে না নাজিবকে, শুধু কৃতজ্ঞতা স্বরূপ শক্ত করে আঁকড়ে ধরে বাম হাতে তাকে, কারণ তার ডান হাতে আঁকড়ে ধরে আছে ছোট প্রত্যুষকে। মিথি আর নাজিব একে অন্যকে জড়িয়ে ধরে আছে, আর তাদের অন্য হাতে তাদের সন্তানরা। দৃশ্যটা চোখে পড়ে একজন ক্যামেরাম্যানের। সে মুহূর্ত সময় অপব্যয় না করে খুট করে ক্যামেরায় ক্যাপচার করে ফেলে এই দৃশ্য। আচমকাহীন ঘটনায় অপ্রস্তুত হয়ে যায় মিথি নাজিম দুজনেই। ফটোগ্রাফার লোকটা এগিয়ে এসে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলে ওঠে। নাজিম হাসি মুখে আরও বেশ কিছু কথাবার্তা বলেন সেই ভদ্রলোকের সাথে। অতঃপর নিজের ফোনের ছবিটা ট্রান্সফার করার সাথে সাথেই ডিলিট করে দেওয়া হয় ক্যামেরা থেকে ছবিটা। হৃদিতাকে সাজাতে বসেছে পার্লারে মেয়েরা। বিগত 1 ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ করে তাকে সাজাচ্ছে তারা। এদিকে নূর পাগল প্রায় হৃদিতার কাছে যাওয়ার জন্য, কিন্তু ওই ঘরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। দিলার সাহেব এতক্ষণ ধরে বহু কষ্টে নূরকে ভুগিয়ে রাখলেও এবার আর পারলেন না। সে দৌড়ে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকলো বাইরে থেকে। পার্লারের মেয়েগুলো বিরক্ত হয়ে দরজা খুলে ঝাড়ি দেওয়ার প্রস্তুতি নিতেই লাল রঙের গাউন পরা বাচ্চা একটা মিষ্টি মেয়েকে দেখে তাদের রাগ পানি হয়ে যায়। মেয়েগুলোকে তোয়াক্কা না করে সে ধপধপ পা ফেলে ভেতরে ঢুকে সোজা উঠে পড়ে রীতিতার কোলে। রীতা হাসি মুখে মেয়েকে বুকে টেনে নেয়, অতঃপর মোলায়েম কণ্ঠে বলে ওঠে। কি হয়েছে আমার নূরের? এত রাগ কেন? নূর চিন্তিত ভঙ্গিতে বেশ কিছুক্ষণ হৃদিতার দিকে তাকিয়ে থাকে, অতঃপর খিলখিল করে হেসে জবাব দেয়। তোমাকে এতক্ষণ দেখতে দেয়নি, তাই রাগ হয়েছিল। কিন্তু তোমাকে দেখেই তো রাগ ফুঁস হয়ে গেছে। একদম বিউটিফুল লাগছে তোমাকে মা, পুরো ফেয়ারি টেইলার্স প্রিন্সেস। বিশাল এক ফুলের স্টেজ সাজানো হয়েছে হৃদিতারের বাগানের সাইডের অংশে। আলো বাতির ঝলকানিতে একেবারে ঝলমল করছে চারিদিক। কাছেই কোনো এক কাঠগোলাপ গাছ হতে ভেসে আসছে মিষ্টি মনোহরণকারী সুগন্ধ। বাড়ির গেট থেকে স্টেজ পর্যন্ত পেতে রাখা রেড কার্পেটের ওপর গোলাপের পাপড়ি। হৃদিতা এক পা করে যত এগিয়ে যায়, অসম্ভব রকম লজ্জা ও ভালো লাগা মিশ্রিত এক অনুভূতি গ্রাস করে ফেলে তাকে। হৃদিতাকে এগিয়ে আসতে দেখে ফারহান আচমকাই উঠে দাঁড়িয়ে পড়ে। ঠোঁট দুটো ফাঁক হয়ে পড়ে নিজ দায়িত্বে। বুকে শিরশিরে এক ব্যথার অনুভূতি হয়। বেড়ে যায় হৃদযন্ত্রের কার্যক্রম। হৃদিতা যত এগোতে থাকে, ফারহানের হৃৎপিণ্ড তত বাড়তে বাড়িতে ফেলে তার স্পন্দন। একসময় হৃদিতা মাত্র কয়েক হাত দূরত্বে স্টেজে থাকে। ফারহানের হৃৎপিণ্ড যেন ফেটে বের হয়ে আসার উপক্রম। সাদা মখমলের মতো ত্বকে টকটকে লাল রংটা যেন বিধ্বংসী লাগছে। সাথে ভারী গয়না, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক লিপস্টিক, সেই সাথে ঠোঁটের কোণে বুকে তীর ছুঁড়ে দেওয়ার মতো হালকা হাসি। সব মিলিয়ে ফারহানের হৃদযন্ত্রণার একমাত্র অধিকারিণী, যাকে দেখে ক্রমাগত বেড়েছে তার হৃদয়ের ব্যথা। একসময় রীতি তাকে দেখতে দেখতেই বুকে হাত চেপে পড়ে যেতে ধরে ফারহান। অতঃপর সকলে হো হো শব্দ করে শাবাশি দেয় তাকে। আর বন্ধু মহলের কিছুজন ফারহানকে ধরে ফেলে পেছন থেকে। রীতিতা আর চোখে এসব দেখে লজ্জায় রাঙা হয়ে ওঠে আরও খানিকটা। রীতিতা স্টেজের কাছে এসে দাঁড়াতেই ফারহান এগিয়ে এসে নতজানু হয়ে বাম হাত বুকে ঠেকিয়ে ডান হাত এগিয়ে দেয় রীতিতার দিকে। রীতিতা ফারহানের ভঙ্গিমা দেখে নিঃশব্দে হেসে হাত রাখে তার হাতে। অতঃপর চট করে চুমু দেয় রীতিতার হাতের উল্টো পিঠে। রীতিতা ভয় পেয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকাতেই ফারহান কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে ওঠে। কেউ দেখেনি কিছু? ফারহানের কথা শেষ হতেই লুবা উচ্চ স্বরে হল্লা করে বলে ওঠে। আমরা কেউ কিন্তু কিছু দেখিনি। লুবার কথার সাথে তাল মিলিয়েছে বাকি বন্ধুরাও। সাথে হল্লা করে একসাথে এসে ওঠে সবাই। লজ্জা পেয়ে ফারহানের হাত খামছে ধরে রীতিতা। তার সাহস হচ্ছে না সামনে কিংবা আশেপাশে কারোর দিকে তাকানোর। কেমন যেন এক লজ্জার আস্তরণ আচানক ঘিরে ধরেছে তাকে। স্টেজের দুই পাশে নির্দিষ্ট স্থানে বসানো হলো দুইজনকে। মাঝখানে টেনে দেওয়া সাদা কার্টেন। কাজে বিয়ের নিয়ম কানুন শুরু করতে গেলে আচমকা তাকে থামিয়ে দেয় ফারহান। অতঃপর আশেপাশে তাকিয়ে খোঁজ চালায় খারুন। ফারহানকে আচমকা থেমে যেতে দেখে উৎকণ্ঠা সকলের মাঝে। অতঃপর ফারহান ইশারায় লুবাকে ডেকে কিছু একটা বলে কানে কানে। কিছুক্ষণের মাঝেই লাল টকটকে গাউন পরিহিতা মিষ্টি মেয়ে নূরকে সাথে করে নিয়ে আসে রুবা। নূরের হাত ধরে তাকে স্টেজের উপর নিয়ে আসে ফারহান।
অতঃপর বসিয়ে দেয় হৃদিতার পাশে। এরপর ঠোঁটের কোণের হাসি স্ফীত করে বলে ওঠে। নাও পারফেক্ট। ফারহান পর্দার আড়াল হতে দেখছে তার দুই পরীকে। একজন যাকে দেখলে বুকের ব্যথা বেড়ে যায়, তার শিহরণ ছড়ায় দেহ মনে। আর একজন যার মিষ্টি হাসিতে, ছোট ছোট কথায় তার সকল ক্লান্তি দূর হয় নিমিষেই। কাজী সাহেবের ডাকে হুঁশ ফেরে ফারহানের। এগিয়ে দেওয়া কাগজে সই করে ফেলে চটজলদি। অতঃপর কাজী সাহেবের কথা মতো 3 কবুল বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। এরপর পালা হৃদিতার। সই করার সময় হাত কাঁপে তার। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কাগজে। অতঃপর কবুল বলতে গিয়ে কণ্ঠ রোধ হয়ে আসে তার। এই সময়টা প্রতিটা মেয়ের জন্য বড্ড উন্মাদ দিবার সময়। এই এক কবুলের মাধ্যমে এতদিনের ভিটে মাটি পর হয়ে যাবে তার। যে বাড়িতে ছোট থেকে বড় হওয়া তার জীবনের অর্ধেক পা দেওয়া, সেই বাড়ির অতিথি হয়ে যাবে। আর জোর গলায় বলতে পারবে না, এটা আমার বাড়ি। তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলে খানিকটা সময় নিয়ে এই 3 কবুল বলে উঠল হৃদিতা। সাথে সাথেই তার গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। এই অশ্রু যেমন প্রাপ্তি, তেমনই বেদনার। উৎসবমুখর বাড়িটাতে বিষাদের ছায়া নেমে আসার ক্ষণ ঘনিয়ে এলো বিদায় বেলা। দিলাত সাহেবের বুকে মাথা রেখে অঝরে কেঁদে চলছে হৃদিতা। মেয়েকে এহেন ভঙ্গুর অবস্থায় এর আগে কখনো আবিষ্কার করেননি দিলাত সাহেব। বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে তার। মেয়েকে ছেড়ে তিনি তো থেকেছেন বহু সময় বাইরে। খুব বেশি সান্নিধ্য যে তারা একে অন্যের পেয়েছেন এমনটা তো নয়। তবুও কেন যেন আজ শূন্য লাগছে বুকটা। হাহাকারের রিক্ত দমকা বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এই বিশাল বাড়িটা আজকের পর একদম খালি হয়ে যাবে। তবুও যে সময় অসময়ে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় বুকে পাথর বেছে। হৃদিতার হাত ধরে গাড়িতে উঠিয়ে দিলেন তিনি। শেষ বেলায় একবার আদুরে আলিঙ্গনে ছুঁয়ে দিলেন হৃদিতার মাথা। হৃদিতা ছলো ছলো চোখে শুধু দেখল বাবাকে। অতঃপর ফারহানের হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন। বিগত সময়গুলো তোমার অজানা না। আমার জায়গায় অন্য কোনো বাবা হলে হয়তো এত সহজে সবকিছু মেনে নিত না। অথচ আমি শব্দ উচ্চারণ ছাড়াই মেনে নিয়েছি তোমাকে। কারণ এটাই আমার মেয়ের সুখ। মামরা মেয়েটাকে আভিজাত্য দিলেও সুখ দিতে পারিনি আমি কখনো। আমাকে ভালোবেসে তার জীবন খুব একটা সুখময় ছিল না। সবকিছুর পরেও এখন তো সবকিছুর পরেও এখন তোমরা এক হয়েছো, নতুন করে একসাথে পথ চলা শুরু করেছো। আমার মেয়েটাকে শুধু কষ্ট দিও না। আমি তার চোখে তোমাকে ঘিরে গড়ে ওঠা যে সুখটুকু দেখেছি সেটা যেন বহাল থাকে। এটাই আমার অনুরোধ তোমার কাছে। ফারহান আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে দিলাত সাহেবকে। অতঃপর নমনীয় ও স্ফীত কণ্ঠে বলে ওঠে। আজ এই কান্না তার শেষ কান্না, কথা দিলাম। আমার অবহেলায় গড়ে ওঠা প্রতিটা দুঃখের স্তূপ ভেঙে চুরে সবটুকু সুখ হিসেবে ধরা দেবে ওর জীবনে। আমি ওয়াদা করলাম। চোখের কোলে ছাপিয়ে ওঠা জলটুকু মুছে সকলের থেকে বিদায় নিয়ে নূরকে কোলে তুলে নিয়ে ফারহান উঠে বসে গাড়িতে। সুসজ্জিত বাসর ঘরে বধূ বেশে বসে আছে হৃদিতা। কতগুলো দিন, কতগুলো প্রহর অপেক্ষা করেছে এই দিনটার। অবশেষে আজ তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, রং পেয়েছে তার প্রতীক্ষা। আচমকা টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখ হতে। হালকা হেসে সেটা মুছে ফেলে সে আঙুলের ডগা দিয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সে একভাবে বসে আছে, কোমর ধরে গেছে। অথচ ফারহানের আসার কোনো সারা শব্দ নেই। ভারী মেকআপ অর্নামেন্টের ভারে রীতিমতো নুয়ে পড়েছে সে যেন। ক্লান্তিতে পিঠটা বেডে ঠেকিয়ে দেয় হৃদিতা। ছাদটা অন্ধকারে আচ্ছন্ন। চিলে কোঠার ঘর হতে হালকা আলো এসে লুটিপুটি খাচ্ছে মেঝেতে। সেটার আলোতেই অল্প স্বল্প দেখা যাচ্ছে কিছু। কিছুক্ষণ হলো ফারহান এসে দাঁড়িয়েছে এখানে। আচমকা পাশে কারোর উপস্থিতি টের পেয়ে না তাকিয়ে হালকা হাসল সে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। কেমন আছিস? ভীষণ ভালো আছি। আসবি বলিসনি তো, এভাবে হুট করে যে চলে এলি। নাজিমের সারপ্রাইজ ছিল, নিজেও জানতাম না আসবো। অনেক বদলে গেছিস কিন্তু। এতখানি ভালোবাসা, এমন পাগল প্রেমিক পেয়ে নিজে থেকেই ভুলে গেছি তার রঙে। কতটুকু বলতে গিয়ে মাথা নুইয়ে ফেল মিথি। খানিকটা লজ্জা হলো, মুখ দৃষ্টি হলো নত। ভালোবাসার ব্যাপারটা কেমন যেন, তাই না? আমরা সময় বুঝি না, আবার অনেক সময় দেরি হয়ে যায় বুঝতে। ততদিনে আর করার মতো কিচ্ছু থাকে না। ভুল মানুষের সঙ্গ পেয়ে, ভুল মানুষকে ভালোবেসে একটা সময় পর ভালোবাসার প্রতি বিতৃষ্ণা জন্ম নেয়। অথচ ভালোবাসা যদি সত্যি হয়, মানুষটাও যদি সঠিক হয়, তবে তাকে নিয়ে বাঁচতেই ইচ্ছে করে শুধু। জীবনটাকে আর বোঝা মনে হয় না।
সবচাইতে ভালো জিনিস কি জানো ফারহান? আমরা সময় থাকতে আমাদের ভুলগুলো বুঝেছি মোহ আর ভালোবাসার তফাৎ। বুঝেছি ভুলগুলোকে আঁকড়ে জীবনে বাঁচা যায় শুধু, কিন্তু ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে জীবনে কোথাও না কোথাও একটু স্বার্থপর হতে হয়। তুই ভালো আছিস দেখে অনেক ভালো লাগলো মিথি। নয়তো কোথাও না কোথাও ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ থেকেই যেত, তোর জীবন নষ্ট করার অপরাধ বোধ। যাও, এখন তোমার বউ রুমে অপেক্ষা করছে তোমার জন্য। এখানে এসে আমাদের একসাথে দেখলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। হুম। দুজনেই হেসে ওঠে একসাথে। দুজনকে ভীষণ প্রাণবন্ত লাগছে আজ, অথচ তাদের একসময় একসাথে হওয়ার কথা ছিল। এতে কি এই প্রাণ খোলা হাসি থাকতো তাদের মুখে? হয়তো না। এজন্যই তো বিধাতা তাদের দুজনের জীবন দুই মেরুতে বেঁধেছেন। দরজার শব্দ পেয়ে নড়ে চড়ে ওঠে রিদিতা। আগের মতোই ঘোমটা টেনে বসে পড়ে সোজা হয়ে। ফারহান এগিয়ে আসে ধীর গতিতে। তার এগিয়ে আসার গতিতে হৃদস্পন্দন বেড়ে যায় রিদিতার। ফারহান এতক্ষণে একদম কাছে এসে দাঁড়িয়েছে। অতঃপর বিছানায় বসে এগিয়ে যায় রিদিতার কাছাকাছি। এরপর আলতো হাতে ঘোমটা তুলে দেয় মাথার। রিদিতার দৃষ্টি নত। ফারহান মুচকি হেসে রিদিতার ললাটে আঙুল দিয়ে উঁচু করে মুখ। রিদিতাও কিয়ৎক্ষণ সময়ের জন্য চোখে রাখে ফারহানের চোখে। অতঃপর আবেগ মাখা ঘোলাটে কণ্ঠে ফারহান বলে ওঠে, মাশাল্লাহ, এক টুকরো চাঁদ আজ ধরণীতে অতিরিক্ত। আকাশে চাঁদের তো আজ বড় ঈর্ষের দিন। রিদিতা লজ্জায় দুই হাতে ঢেকে ফেলে মুখ। ফারহান হাসে নিঃশব্দে রিদিতার কর্মকাণ্ডে। উষ্ণ গরমের ভ্যাপসা আবহাওয়াকে শীতলতা প্রদান করতে আগমন ঘটেছে বৃষ্টির। রোদের উত্তাপে খা খা করা ধরণী নির্বিঘ্নে শুষে নিচ্ছে বৃষ্টির আর্দ্রতা। আবেশে মেখে নিচ্ছে তার সুগন্ধ, লেপ্টে নিচ্ছে শরীর। অন্ধকার ঘরের খোলা জানালার কপাট হতে আশ্রে পড়া বজ্র বিদ্যুৎ এর আলোতে যেভাবে একে অন্যের সাথে লেপ্টে রয়েছে একদল সদ্য বিবাহিতা কপত কপতি, যেভাবে তারা শুষে নিচ্ছে একে অন্যের উত্তাপ, ঠিক যেন বৃষ্টির পরিপূরক। সময়টা মধ্যরাত্রি। ধরনের সাথে সাথে কক্ষের মানুষগুলো ক্লান্ত বিধ্বস্ত। পাঠানের উদম বুকে মাথা রেখে শুয়ে আছে রিদিতা। চোখে তার ঘুম নেই। একবার মাথা উঁচু করে দেখে নিল সে ফারহানকে। খুবই নিমগ্ন সে। ভারী ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। রিদিতা হালকা হেসে আবারও পূর্বের ন্যায় মাথা রাখল তার বুকে। অতপর মশগুল হয়ে পড়ল কয়েক বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত অমোঘ এক সত্যের মুখোমুখি হওয়ার ক্ষণে। অনেক খোঁজ খবর নিয়ে হৃদিতা জানতে পারে সেদিন হসপিটালে যখন ফারিহা বেগমকে লেবার পেন অবস্থায় ওটিতে ঢোকানো হয়, সেই মুহূর্তে তাদের পরিবারের একজন সদস্য গোপনে টাকার বিনিময়ে একজন নার্সের সাথে চুক্তি করেন। ওটি শেষ হওয়ার আগে সেই নার্স তাকে জানায় ফারিহা দুই যমজ পুত্রের জন্ম দিয়েছেন। হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তার হৃদয়। ছেলে সন্তান জন্ম না দিতে পারার হাহাকার আর সম্পত্তির ভাগ হতে বঞ্চিত হওয়ার ভাবনা জেগে বসে তার মাথায়। ফলস্বরূপ সেই নার্সকে দিয়েই সরিয়ে ফেলেন এক সন্তানকে, আর প্রকাশ্যে একজন মৃত সন্তানকে এনে দেখান তাদের সামনে। এই সমস্ত খোঁজখবর নিতে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল লুবা। ফারিহার থেকে কৌশলে সেই হসপিটালের নাম জানা থেকে শুরু করে নিজের মায়ের করা ঘৃণ্য অপরাধের স্বীকারোক্তি, সবটুকু সাক্ষী সে নিজেই। ততদিনের রীতিমতো অনেকখানি অসুস্থ লতিফা বেগম হসপিটালে অ্যাডমিট। এমন এক সময় রিদিতা তাকে সরাসরি আক্রমণ করে কথার জোর করে অতীতের ঘটনা জানার চেষ্টা করে। অতঃপর রিদিতার সন্দেহই সঠিক প্রমাণ হয় এসবের পেছনে দায়ী লতিফা। তবে তিনি বাচ্চাটাকে মারতে চাননি, তাই তো নার্সকে নিয়ে কোনো এক অনাথ আশ্রমে পাঠিয়ে দেন ছেলেটাকে। এরপর এতগুলো বছর কেটে গেলেও আর কোনো খোঁজ নেননি, আর না শেষের জঘন্য ঘৃণ্য কাজের কথা জানতে দিয়েছেন কাউকে। তবে আজকাল তিনি আর তার অপরাধগুলোকে যেন স্পষ্ট দেখতে পান চোখের সামনে। হাউমাউ করে কান্না করে মাফ চান নিজের কৃতকর্মে। রীতিতা সবটুকু শুনে কোনো প্রকার উত্তর না করেই বেরিয়ে আসে সেখান থেকে। এরপর অনেকগুলো বছর লোবাও ঠিক মতো কথা বলতো না মায়ের সাথে। শুধুমাত্র দায়িত্ব কর্তব্যটুকু থেকেই দেখভাল করতো লতিফার। কিন্তু সময়ের সাথে সাথে সেও বুঝেছে লতিফা সত্যি অনুতপ্ত সবকিছুর জন্য। এছাড়া সে তার কাজের শাস্তি পেয়েছে, প্রতিনিয়ত পাচ্ছে। তবে আর কেন অযথা ঘৃণা পুষে রাখা তার প্রতি? ভাবনার মাঝেই চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়ল রীতিতার। ফারহানকে কিংবা এই পরিবারের আর কাউকে অতীতের এই অংশটুকুর সাথে পরিচয় হতে দেবে না সে। অতীতকে অতীত হিসাবে মাটি চাপা দেবে। যে মানুষটা আর দুনিয়াতেই নেই তার বিষয়ে জানিয়ে অযথা কষ্ট বাড়িয়ে কি লাভ?
বৃষ্টি স্নাত রাতের শীতল বাতাস গায়ে লাগতেই কাঁপুনি ধরে যায় হৃদিতার। সে আর একটু এগিয়ে যায় ফারহানের দিকে। অতঃপর দুশ্চিন্তা ভুলে হালকা হেসে নিশ্চিন্তে বুঝে ফেলে চোখ দুটো। দরজায় অনবরত কড়াঘাতে ঘুম ভেঙে যায় ফারহানের। পাশে তাকিয়ে এলোমেলো বস্ত্র পরিহিতা প্রেয়সীকে নিশ্চিন্তে তার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে হাসি সে। অতঃপর খুব ধীরে সুস্থে তাকে বুক থেকে নামিয়ে শুইয়ে দেয় বালিশে। গায়ে টেনে দেয় কাঁথা, কপালে লেপ্টে থাকা এলোমেলো চুল সরিয়ে আলতো করে ঠোঁট ছোঁহায় ললাটে। ইতিমধ্যে করাঘাত বেড়েই চলেছে। এত সকালে নতুন দম্পতির ঘরে ফাজলামি করে করাঘাত একমাত্র লুবাই করতে পারে। ভাবনা মতো চোখ মুখ গম্ভীর করে তাকে চোরসে একটা বকা দেওয়ার উদ্দেশ্যে দরজা খুলতেই ছোট নূরকে ঘুম ঘুম চোখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির রেশ কেটে যায় তার এক নিমেষেই। মেয়েটার ঘুমের রেশ কাটেনি এখনো। মাকে ছাড়া ঘুমানোর অভ্যাস নেই, তাই হয়তো সকাল হতেই খোঁজ শুরু করেছে তার। এখনো এক হাতে চোখ কসলাচ্ছে সে। ফারহান নিচু হয়ে কোলে তুলে নেয় ছোট নূরকে। অতঃপর এক হাতে দরজা লাগিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। ফারহানের বুকের উপর শুয়ে আছে নূর। দুজনেই ঘুমে কাদা একেবারে। এমন দৃশ্য দেখে চোখে জল চলে আসে হৃদিতার। মাত্রই ঘুম ভেঙেছে তার। পাশে তাকাতেই এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখে চোখ ছলছল করছে তার। নূরকে এভাবে এতখানি আপন করে নেবে ফারহান, এটা কল্পনাতীত ছিল তার কাছে। নূরও যেন কিভাবে একেবারে খুব অল্প সময়েই ফারহানের সাথে ভীষণভাবে মিশে গিয়েছে। দূর থেকে কেউ তাদের দেখলে বুঝবেই না যে তারা অল্প দিনের পরিচিত মাত্র। অগোছালো নিজেকে আলগোছে সামনে হৃদিতা খানিকটা ঝুঁকে চুমু খেলো নূরের গালে। অতঃপর চোখ ঘুরিয়ে ফারহানের দিকে তাকাতেই ঝটকা গেল যেন। কিছুক্ষণ আগেই চোখ বুঝে থাকা মানুষটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। লজ্জায় আড়ষ্টতায় সেদিকে তাকাতে পারল না সে। কেমন যেন হাঁসফাঁস লাগছে তার। নিজের অবস্থা সম্পর্কে বোধ হতেই লজ্জায় আরো খানিকটা কুঁকড়ে গিয়ে সরে আছে বিছানার কিনারে। হৃদিতার পরনে ফারহানের সাদা শাল, বোতাম যার এলোমেলো ভাবে লাগানো। ফারহানের দিকে পিঠ করে লজ্জায় জুবুথুবু হয়ে শুতেই টান পড়ে তার শার্টে। ফারহান এক হাতে মেয়েকে বুকের সাথে আগলে অপর হাত টেনে ধরে হৃদিতার শার্টের গলার পেছন হতে। ফলস্বরূপ সামনের দিকে গলায় এসে বাঁধে শার্টের বোতাম লাগানো অংশ। হৃদিতা আড়ষ্ট ভরা কণ্ঠে বলে, কি হচ্ছে কি ফারহান, ছাড়ো আমাকে। ধরে তো নেই তোমাকে। আমি তো শুধু আমার জিনিস ধরে টানাটানি করছি। এই মুহূর্তে আমি চাইলে আমার শার্টটা টান দিয়ে নিয়েও নিতে পারি কিন্তু। কতটুকু কর্ণগোচর হতেই হৃদিতা আটকে ওঠে। দ্রুত খামচে ধরে শার্টের দুই হাতা। হৃদিতার এহেন আচরণে ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে ফারহানের। অলস কণ্ঠে পড়ে ওঠে, এসব না চাইলে চুপচাপ আমার বুকে এসে ঘুমো, কুইক। আজ বেলা করে উঠলে কেউ কিচ্ছু বলবে না। তোমার ঘুম প্রয়োজন, কাম ফার্স্ট। অগত্যা হৃদিতাকে এগিয়ে যেতে হলো তার কথা মতো। ফারহান এক হাতে মেয়েকে বুকে জড়িয়ে অন্য হাতে জড়িয়ে ধরলো প্রেয়সীকে তার বুকের সাথে। অতঃপর সময় নিয়ে লম্বা একটা চুমু খেলো হৃদিতার কপালে। এই মুহূর্তে এই পৃথিবীতে তার চেয়ে সুখী বোধহয় আর কেউ নেই। হারিয়েও সব পেয়েছে আজ সে। এটুকু ভাগ্য বা কয়জনেরই হয়। রাতে রিসেপশনের অনুষ্ঠান ফারহান হৃদিতার। অথচ দুপুর গড়িয়ে গেল তবুও তাদের কোনো খোঁজ নেই। চিন্তায় এদিক সেদিক ছোটাছুটি করেছেন ফারিহা। যদিও বের হওয়ার সময় তারা বলে গিয়েছিল বিকালের আগে ফিরে আসবে। জরুরি একটা কাজে আজই বের হতে হবে তাদের। তবুও মায়ের মনে দুশ্চিন্তার শেষ নেই। সকাল থেকে কোর্ট আর লয়ারের চক্কর কাটতে কাটতে অবশেষে ক্লান্ত অবস্থায় গাড়িতে উঠল দুজনে। ফারহান পাশ ফিরে হৃদিতার দিকে তাকাতেই হৃদিতা এগিয়ে এসে জড়িয়ে ধরল ফারহানের বাহু। মাথা রাখলো তার কাঁধে। অতঃপর গমগমে কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। ফারহান হালকা হেসে মনে করলো কাল রাতের কথা। বিয়ের রাতে যেখানে সব বধূ উপহার হিসেবে সোনা গয়না কিংবা নিজের পছন্দের কিছু চায়, সেখানে হৃদিতা চেয়েছেন ফারহানের উপর লেগে থাকা দাগের মুক্তি। ফারহান যখন হৃদিতার মুখ রেখে তাকে কিছু উপহার দেবে বলে জানায়, হৃদিতা ফারহানের হাত আঁকড়ে ধরে বলে, আমার হাজবেন্ড, আমার অর্ধাঙ্গ, যে মানুষটা, তার উপর লেগে থাকা অহেতুক কলঙ্কের মুক্তি চাই আমি। 7 বছর আগে যে দাগ তুমি আমার কারণে মাথা পেতে নিয়েছিলে, আমি চাই তুমি নিজেই সবকিছু স্বীকারোক্তি দাও। আমার তথ্য প্রমাণ আর তোমার স্বীকারোক্তি সব মিলিয়ে একসাথে পারবে তোমাকে নির্দোষ প্রমাণ করতে। আমি চাই না বড় হয়ে আমাদের নূরকে কেউ কখনো বলুক তার বাবা কোনো ভুল মানুষ, কেউ আঙুল তুলুক তার দিকে, বরং সে যেন গর্ব করে বলতে পারে তার বাবার কথা। ফারহান রেখেছে তার কথা।
সকাল হতেই সেসব কাজে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। এখন কেমন যেন শান্তি লাগছে তার। হৃদিতাকে যত দেখে ততই অবাক হয়। একটা মেয়ে যার কোনো কিছুর অভাব নেই, না রূপ আর না ধন দৌলত, এমন একজন মেয়ে কিনা তার মতো সামান্য একজনকে ভালোবেসে এত কিছু করে। ফারহান আজ নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তার জীবন থাকতে হৃদিতা আর নূরের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। সত্যিকারের ভালোবাসার ক্ষমতা কতখানি তা আজ টের পেল ফারহান। হৃদিতাকে যতই দেখে যেন আরো আকৃষ্ট হয়ে পড়ে তার প্রতি। কোনো এক অদৃশ্য চুম্বক শক্তি যেন প্রতিনিয়ত টেনে চলেছে তাকে নিজের দিকে, আর ফারহান নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছে সেদিকে। কিছু সময় এমন হয় যখন অনেক কিছু বলতে চেয়েও কিছু বলা হয় যায় না। ফাঁকা ফাঁকা লাগে মস্তিষ্ক, কণ্ঠনা অবরুদ্ধ জারি করে। আজ সময়টা এমনই। ফারহান গুপ্ত শুধু তপ্ত চুমু খেল রীতিতার ললাটে। অতপর গাড়ি ছুটে চলল নিজের গন্তব্যে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ধীরে ধীরে জ্বলে উঠল চতুর্দিকের আলোর ঝলক। ফারহানদের বাড়িটা আজ কোনো রাজপ্রাসাদের চেয়ে কম লাগছে না। বাড়ির সাইডের ফাঁকা অংশে করা হয়েছে বিশাল স্টেজ, চারিদিকে ফুলের বেড়ি দিয়ে মণ্ডপ আকারে সাজানো। তাজা গোলাপ আর রজনীগন্ধার মন মাতানো সুবাসে বিস্ফোরিত সকলের ওষ্ঠ। এখনো হুড়োহুড়ি করে এদিক সেদিকের লাইট ডেকোরেশন ঠিক করছে ডেকোরেশনের লোকগুলো। ধীরে ধীরে সন্ধ্যা ঘন হতে শুরু করার সাথে সাথে আনাগোনা শুরু হলো লোকজনের। আত্মীয় স্বজনের মুখরিত পরিবেশ, হাতে খাবারের প্লেট নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে লোকগুলো। এদিকে স্টেজের কাছে পেতে রাখা আসনেও বসে আছেন কিছু লোক। আচমকা হৈ হুল্লোড়ের শব্দে সকলের নজর চলে গেল মেইন গেটের দিকে। অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরা শেহজাদা স্টাইলে তার পাশাপাশি লাজুক মুখে নত মস্তিষ্কে ধীর পায়ে হেঁটে আসছে হৃদিতা। পরনে তার অফ হোয়াইট রঙের লেহেঙ্গা, মাথায় ওড়নার উপর জলজল করা একখানা মুকুট। চোখে মুখে মেকআপের প্রলেপ স্বল্প হলেও স্নিগ্ধতার কমতি নেই। কি ভীষণ রকম স্নিগ্ধ লাগছে দুজনকে একসঙ্গে। পেছন থেকে বেজে উঠছে বিভিন্ন আতশবাজি আর হৈ হুল্লোড়ের শব্দ। আচমকা ফারহানের ইশারায় একজন পাশ থেকে এসে একটা মিনি মাইক্রোফোন অ্যাটাচ করে দিল ফারহানের পাঞ্জাবির বুকে। হৃদিতা মাথা নিচু করে থাকায় তার কিছুই টের পেল না। হঠাৎ করে ফারহান চলন্ত হৃদিতাকে ভাসিয়ে তুলল হাওয়ায়। ভ্যাবাচাকা খেয়ে ফারহানের গলা জড়িয়ে ধরল সে। ফারহানের ঠোঁটে দুষ্টু হাসি আর হৃদিতার চোখে মুখে ভয় সংশয়। ফারহান যেন আরো বেশি মজা পেল হৃদিতার এহেন ভঙ্গিমায়। চারদিক হতে ভেসে আসা উল্লাস আর সিটির শব্দে লজ্জায় মরি মরি অবস্থা হৃদিতার। সে ফারহানের মুখের কাছে খানিকটা এগিয়ে ধিমি কণ্ঠে বলে উঠল, সবাই দেখছে তো, এখন এভাবে না প্লিজ, রাতে তোমার যা ইচ্ছা। এটুকু বলার পরই আচমকা হৃদিতার খেয়াল হলো তারপরে কথাগুলো বেশ জোরে শব্দ করে শোনা যাচ্ছে। অতপর ভালো করে খেয়াল করতেই ফারহানের বুকের কাছে লেগে থাকা মাইক্রোফোন দেখে তার চক্ষু চড়ক গাছ। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ইস, সকলের সামনে এভাবে কি বলল সে? এরপর সবাইকে মুখ দেখাবে কিভাবে? ফারহান বুঝলো হৃদিতার মনের অবস্থা, তাই তো তাকে একটু হালকা করতে প্রসঙ্গ পাল্টে সকলের অ্যাটেনশন টেনে নিল নিচের দিকে। আপনারা ভালোবাসা দেখেছেন তো সবসময়, কিন্তু আজ আমি আপনাদেরকে শোনাবো এক ভালো রাখার গল্প। এমন এক গল্প যেখানে প্রাপ্তির খাতা শূন্যের চেয়েও নিচে, কিন্তু ভালো রাখার প্রবণতা সর্বোচ্চ। আমরা রোজ নিয়ম করে চেষ্টা করি নিজেদের ভালো রাখার, চেষ্টা করি আজকের থেকে কালকের দিনটা সুন্দর করে তুলতে, ভাবি নিজের ভবিষ্যৎ নিয়ে। অথচ আমি এমন একজন মানুষকে চিনি যে তার জীবনের সবচেয়ে সেরা কষ্ট দেওয়া মানুষটাকে ভালো রাখতে গিয়ে রোজ ভেবেছে, নতুন করে পরিকল্পনা সাজিয়েছে তাকে ভালো রাখার উদ্দেশ্যে। সে অবহেলা পেয়েছে, অবমাননা পেয়েছে, অপমাননা হয়েছে চূড়ান্ত, এমনকি তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বেরো করে দিয়েছে। অথচ তার অপরাধ কি ছিল জানেন? সে পাগলের মতো ভালোবেসেছিল আমাকে। সে সাধ্যমতো চেয়েছিল নিজের একতরফা ভালোবাসা গোপন রাখতে, কিন্তু পারেনি। ধসে পড়া প্রাচীর ভেদ করে লাভার ন্যায় উন্মোচন ঘটেছে তার ভালোবাসার। আমাকে ভালোবেসে সে ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, এমনকি নিজের চাকরিটাও। অথচ বিপরীতে আমি তাকে দিয়েছি কষ্ট, অবহেলা। পুরোটা সময় ফারহান হৃদিতার চোখের দিকে তাকিয়েছিল। চোখের কোণে তার জল, চোখ ভিজে উপস্থিত অনেকেরই। ফারহান হালকা হাসল, অতপর আবারও বলা শুরু করল, আজ আমি সকলের সামনে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি রিত, ভীষণ রকম ভালোবাসি। যতটা ভালোবাসা পেলে সমুদ্র নির্দ্বিধায় গর্জন করে আছড়ে পড়তে পারে মাটিতে,
যতটা ভালোবাসা পেলে তপ্ত ঘর্মাক্ত রোদে অতিষ্ঠ আমি বাড়ি ফিরে তোমার চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারি, যতটা ভালোবাসলে তোমাকে পৃথিবীর এক টুকরো সুখ উপহার দিতে গিয়ে নিজের জীবনেরও পরোয়া না করতে হয়, আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। সমুদ্রের কোলে ঢলে পড়া সূর্যের মতো লালিমায় মাখো মাখো আমার এই ভালোবাসা, যা ধীরে ধীরে গভীর থেকে আরো গভীর হতেই থাকে হতেই থাকে। রিত, ভালোবাসাটুকু যেমন প্রকাশ্য, ভুলগুলোও প্রকাশ না করলে নয়। তোমাকে দেওয়া আঘাত, কষ্ট, অবহেলা দ্বিগুণ হয়ে ফিরে আসুক আমার জীবনে, তবুও তুমি আমার হয়েই থেকো। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি, তবে তোমাকে হারিয়ে নয়। পারবে আমাকে ক্ষমা করতে? পারবে আমার সংসারের একমাত্র ছত্রাধিকার হয়ে আমাদেরকে আগলে রাখতে? পারবে আমাদের আগের ভালোবাসাটুকু ফিরিয়ে দিতে? উহুম, আর নিজেকে উজাড় করে নয়, বরং নিজেকে ঘিরে আমাদের ভালো থাকার দায়িত্ব নেবে? কথা দিচ্ছি, জীবন্ত ফুলের গায়ে সামান্য ফুলের টোকাটুকুও আর লাগতে দেব না। চারিদিকে করতালির শব্দে হুঁশ ফেরে হৃদিতার। চোখের কোল গড়িয়ে জল পড়ছে বেহুশে। এত সুখ, এতখানি আহ্লাদ তার কপালে ছিল বুঝি? জীবনে ওঠা পড়ার খেলায় বহুবার বিধ্বস্ত হয়েছে সে। অনেক সময় নিজেকে ভীষণ ছন্নছাড়া লেগেছে, ছেড়ে দিতে ইচ্ছে করেছে জীবনের হাল। কিন্তু বিধাতার পরিকল্পনা যে আসলেই শ্রেষ্ঠ, আজ আর বুঝতে বাকি নেই তার। সকলে আকুল কণ্ঠে আবেদন করছে তাকে উত্তর দেওয়ার জন্য। হৃদিতার এখন বেশ লজ্জা লাগছে, যা তার ফর্সা টুকটুকি দুই গালের লালাপ আভাধারা স্পষ্ট পরিলক্ষিত। তবুও সে চোখ রাখলো সরাসরি ফারহানির চোখের দিকে। অতঃপর লাজুক ভঙ্গিতে বলে উঠল, ভালোবাসি। যতদিন এই দেহে প্রাণ আছি ভালোবাসবো, যতক্ষণ না দেহ শুভ্র কাপড়ে মুড়িয়ে তোমরা কাঁধে করে না বিদায় করছো। ভালো রাখবো যতক্ষণ না নিঃশ্বাসের ইতি ঘটছে। শুনে রাখো, এই প্রাণ শুধু তোমার নামেই তুলি। মুচকি হেসে ফারহান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে, তার সরল দৃষ্টি নিহিত বাহুডোরে থাকা প্রিয়তমার দিকে। আচমকা সেখানে থেকে দৌড়ে আসে নূর, কোমরে হাত দিয়ে দাঁড়ায় দুজনের সামনে। অতঃপর ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, তুমি মাকে কেন কোলে নিয়েছো বাবা? মা কি বেবি নাকি এখনো? এত বড় মেয়েকে কেউ কোলে নেয়? এই বাচ্চা মেয়েটার হেঁটে হেঁটে পা ব্যথা, আর তুমি মাকে কোলে নিয়েছো। হবে না, হবে না, হবে না। নূরের গাল ফুলিয়ে বলা কথা শুনে এক দফা হাসির রোল পড়ে গেল সবার মাঝে। রীতিতা লজ্জা পেয়ে জোর করে নেমে যেতে চাইল ফারহানের কোল থেকে, কিন্তু ফারহান চাইল না। উল্টো আরো শক্তপোক্ত করে আঁকড়ে ধরল তাকে। ইতিমধ্যে নাজিম এসে কোলে তুলে নিল নূরকে। অতঃপর দুষ্টুমি কণ্ঠে বলে উঠল, আজকে তোমার মাকে একটু পাপার কোলে থাকতে দাও মামনি। ওরা দুজনে তোমার জন্য ভাই আনতে যাবে আজ। লাগবে না তোমার একটা ছোট্ট ভাই? ইয়াহু! সত্যি নাকি? লাগবে তো আমার। তাহলে চলো, আজকে চাচ্চু তোমাকে কোলে নেবে আর অনেক চকলেট কিনে দিবে। 5 বছর পর হৃদিতা 9 মাসের উঁচু পেট নিয়ে শুয়ে আছে বিছানায়। ফারহান আবার ফিরে পেয়েছে তার ক্যাপ্টেন পদ, ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়ার সম্মান নতুন রূপে। ডিপার্টমেন্ট থেকে যথাযথ সম্মান দিয়ে বরণ করে নিয়েছে। এছাড়া তার সাহসিকতার গুণগান বেশ গর্বের সাথে শোনানো হয় নানান ট্রেনিং সেন্টারগুলোতে। এই তো 2 মাস আগেই ফারহান আরও একটা দুঃসাহসিক অভিযান করে ফিরেছে। এই অভিযানে সে জেগে পাইন যায়নি কোনো মতে। হৃদিতা প্রেগনেন্ট শোনার পর থেকে সে এক দণ্ড তাকে কাছছাড়া করতে নারাজ, কিন্তু হৃদিতা এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছিল অভিযানে। এই সময়টা হৃদিতার সবচেয়ে বেশি খেয়াল রেখেছেন ফারিহা। তার আদর যত্ন যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। নূর তো তাদের থেকে বেশি সময় কাটায় তার দাদা দাদির সাথে। তারা দুজনও বয়সের ভারে ভুলে মেতে ওঠেন একমাত্র নাতনির সাথে। ঘুমের মাঝেই পেটের অসহ্য যন্ত্রণায় ঘুম ভেঙে যায় হৃদিতার। সে বুঝতে পারছে লেবার পেন উঠেছে তার। জোরে চিৎকার দিয়ে সে ডাকে ফারিহাকে। ফারহান নূরকে স্কুল থেকে পিক আপ করতে গেছে, কিছুক্ষণের মাঝেই ফিরে আসবে, কিন্তু এতটা সময় নেই তাদের হাতে। তাই নিজেরাই ক্যাব বুক করে বেরিয়ে পড়ে হৃদিতাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে। পথিমধ্যে ফারিহা ফারহানকে কল করে জানায় ঘটনা। সেও গাড়ি ঘুরিয়ে উদ্যোগে দৌড়ায় হসপিটালের উদ্দেশ্যে। হৃদিতাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় ফারহান অশ্রুসিক্ত চোখে তাকায় তার দিকে। এতগুলো বছরে ফারহানকে কখনো কাঁদতে দেখেনি হৃদিতা, কিন্তু আজ যেন ফারহান ছোট এক বাচ্চা। এগিয়ে এসে কাপা কাপা ঠোঁট ছোঁয়ায় হৃদিতার কপালে। অতপর বিড় বিড় করে বলে ওঠে, কতবার বারণ করলাম আমরা আর বেবি নেব না। নূর তো আছেই, একটু শোনো না আমার কথা। তুমি আমাকে কষ্ট দিয়ে ভীষণ খুশি পাও বুঝি?
তোমাকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে আমি যে ভেঙে পড়ছি রিদ। স্যার প্লিজ ওনাকে ওটিতে নিয়ে যেতে দিন দ্রুত। এভাবে আটকাবেন না, সময় গড়িয়ে যাচ্ছে। ডাক্তারের কথায় ফারহান সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর তার হাত আলগোছে আঁকড়ে ধরে অনুরোধের সুরে বলে ওঠে, আই এম বেকিং ইউ ডক্টর, আমার স্ত্রীকে যেভাবে ভিতরে নিয়ে যাচ্ছেন এভাবে ফিরিয়ে দেবেন। ও শরীরে একটা ফুলের টোকাও লাগতে না দেওয়ার ওয়াদা করেছিলাম, অথচ আজ আজ কতখানি ক্ষতবিক্ষত হবে সে। প্লিজ ডক্টর, আপনার কখনো যদি মনে হয় মা আর বাচ্চার মধ্যে একজনকে বেছে নেওয়া যাবে, আমার স্ত্রীকে বাঁচাবেন প্লিজ। এ একটা মানুষ কতগুলো মানুষের সুখের ভাণ্ডার আপনার জানা নেই। ডাক্তার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ঢুকে যায় ওটির মধ্যে। এরপর সময় গড়াতে গড়াতে 3 ঘন্টা অতিক্রম। ওটির লাইট অফ হতেই ফারহান উদ্ভ্রান্তের মতো ছুটে যায় সেদিকে। বাইরে থেকে শোনা যাচ্ছে বাচ্চার কান্নার শব্দ। একজন নার্স হাসি মুখে এগিয়ে এসে ফারহানের হাতে দেয় তোয়ালে পেঁচানো ছোট্ট একটা শিশু, যেন ছোট একটা হৃদিতা। ফারহান তৃপ্ত নজরে তাকায় সেদিকে। অতঃপর চোখ তুলে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই নার্স হাসি মুখে বলে, চিন্তার কোনো কারণ নেই, আপনার স্ত্রী একদম ঠিক আছেন। কিছুক্ষণের মধ্যেই কেবিনে শিফট করা হবে তাকে। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেকে বুকে জড়িয়ে মনে মনে আওড়ায়, জাহাজ মেরিনো আমার জীবনের অনেক বড় একটা অংশ। এই জাহাজের প্রেক্ষিতে আমি পেয়েছি তোমাকে রিত। সেই স্মৃতিটুকু বহাল রাখতে আমাদের ছেলের নাম হবে মেরিন। তুমি নামে এক প্রাপ্তির সুখ।